কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি জেলার সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। 1997 সালের ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। তার খুব স্পষ্ট বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ভুল ছিল এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত আজকেও প্রদেশ কংগ্রেস করে চলেছে বলেই জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেসের একটি সমাবেশেই এই বক্তব্য করে রেখেছেন তিনি। কর্মী সমাবেশে যে বক্তব্য রেখেছেন প্রদীপ ভট্টাচার্য তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আমরা শোনাবো দর্শকদের ঠিক কি বলেছেন প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেসের প্রবীণ নেতা। আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি তখন শ্রীরামপুরের সাংসদ। আমি সেকেন্ড ব্রিজের কাছে তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব তাঁর কাছে। আশিসদা, যেটা জানতে চাইব, আজকে এই যে মন্তব্য করছেন, এই বিস্ফোরক মন্তব্য প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্যের, এতদিন এই বিষয়ে তিনি এই যে কাহিনীটি তিনি বললেন যে সোমেন মিত্র তাঁকে ফোন করেছিলেন, তিনি বারণ করেছিলেন, এতদিন তিনি বলেননি, আজকে কেন বলার প্রয়োজনটা হচ্ছে, কি মনে করছেন? দেখুন, এই কথার মধ্যে দিয়ে বিগত কয়েক দশকের পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে নতুন করে একটা চর্চা উস্কে দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্য এ রাজ্যের পরিচিত রাজনীতিবিদ। তিনি কয়েক দফায় সাংসদ ছিলেন, তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং তিনি রাজ্য কংগ্রেসও চালিয়েছেন বেশ কয়েক বছর। তিনি আজকে যে কথা বলছেন যে 1997 সালের একেবারে শেষ পর্বে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের জন্য কংগ্রেসের বিরাট ক্ষতি হয়েছিল এবং সেই ক্ষতির প্রায়শ্চিত্ত, সেই ভুলের প্রায়শ্চিত্ত আজকেও করে যেতে হচ্ছে। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে সেই সময়, অর্থাৎ 89-90 সালের কথা, সেই সময় রাজ্যে বামফ্রন্ট সরকার চলছে, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেসের একাধিক নেতা তারা অভিযোগ তোলেন যে কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে যেরকম তীব্রতার সঙ্গে লড়াই করার দরকার সেই রকম লড়াই কংগ্রেস করছে না, বরং কংগ্রেসের বিভিন্ন নেতারা বামফ্রন্ট সরকারের থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে সুখে শান্তিতে আছে এবং তারা বামফ্রন্টের বিরুদ্ধে লোক দেখানো রাজনীতি করছে, অন্তর থেকে তারা বিরোধিতা করছে না। এই রকম নেতাদের তরমুজ বলে চিহ্নিত করা হয়েছিল সেই সময়। অর্থাৎ তরমুজ মানে বাইরেটা সবুজ, ভেতরে কাটলে লাল। অর্থাৎ কংগ্রেসের কিছু নেতা বাইরে কংগ্রেসের সবুজ রং, অথচ ভেতরে তারা লাল, অর্থাৎ বামফ্রন্টের সঙ্গে সহযোগিতা করে চলেন। এই রকম কথা সেই সময় বলা হয়েছিল এবং এই নিয়ে কংগ্রেসের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। সেই বিরোধের পরিপ্রেক্ষিতে 1992 সালের 8 এপ্রিল যে প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রর বিরুদ্ধে রাজ্য কংগ্রেসের সভাপতি পদে, সভানেত্রী পদে দাঁড়িয়ে যান। কিন্তু সেই সময় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। এই পরাজয়ের পেছনেও নানা কলকাঠি নাড়ার অভিযোগ
সেই সময় শোনা গিয়েছিল। এই ভোটের পরেই 1992 সালের শেষ দিকে এসে ব্রিগেডে সমাবেশ ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বামফ্রন্টের বিরুদ্ধে মৃত্যু ঘণ্টা বাজানো হয়েছিল। তারপরে আমরা জানি নো ভোটার আইডেন্টিটি কার্ড নো ভোট, অর্থাৎ ভোটে জালিয়াতি হচ্ছে এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেন ভোটার আইডেন্টিটি কার্ড দিতে হবে সমস্ত ভোটারকে, এবং তার ভিত্তিতে রাইটার্স বিল্ডিং অভিযান ডাকা হয়েছিল 1993 সালের 21শে জুলাই। 21শে জুলাই তখন যুব কংগ্রেসের সভানেত্রী, রাজ্যের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নামে সেই সমাবেশ ডাকা হয়েছিল 1993 সালের 21শে জুলাই, যেখানে শেষ পর্যন্ত পুলিশ গুলি চালায় এবং গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মী নিহত হন। এরপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা কিন্তু কিছুটা সরে যায় সোমেন মিত্রর সঙ্গে, এবং সোমেন মিত্রর সঙ্গে অন্য যে নেতারা ছিলেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নেতাদের বিরাট বিরোধ দেখা যায় এবং দুটো রাস্তা যেন দুদিকে চলে যেতে শুরু করে। এই সময়েতেই 1997 সালের আগস্ট মাসে আমাদের রাজ্যে ধর্মতলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেসের সর্বভারতীয় এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মিটিং ছিল। বিক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং ছেড়ে বেরিয়ে আসেন, মিটিংয়ে যোগ দিলেন না। বাইরে এসে তিনি সমাবেশের ডাক দিলেন। তিনি বললেন ওটা ইনডোর মিটিং আর আমরা আউটডোর মিটিং করব। অজিত পাজা সেই সময়ের একজন খুবই পরিচিত নেতা, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন একাধিকবার। অজিত পাজাও সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন এবং বাইরে সেই সমাবেশে এসে উপস্থিত হন। দেখা যায় যে ইনডোরে যত লোক হয়েছে তার থেকে অনেক বেশি লোক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সভায়, যেখানে অজিত পাজাও ছিলেন। এই পরিস্থিতিতে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে সম্পূর্ণ বিমুখ হয়ে যান। সেই সময় আমাদের মনে থাকবে যে এটা হচ্ছে 96, 97, 98 সালের ঘটনাবলী, যখন কেন্দ্রে কংগ্রেস সরকার আর নেই। কেন্দ্রে চলছে যুক্তফ্রন্ট সরকার এবং তাকে কংগ্রেস সমর্থন করছে। কংগ্রেসের মধ্যে সংকট শুরু হয়েছে। সারা দেশে তাদের যে একাধিপত্য ছিল সেই একাধিপত্য ভেঙে যাচ্ছে। এই রকম একটা সময়ে কিন্তু এই সময়ের ঘটনা এটা। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তখন সিদ্ধান্ত করেছিল মমতাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হবে। সেই দিনটির কথা, সেই ঘটনার কথাই আজকে প্রদীপ ভট্টাচার্য স্মরণ করেছেন। তিনি বলেছেন যে সোমেন মিত্রকে নাকি সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল মমতাকে বহিষ্কার করার জন্য। সোমেন মিত্র মমতার বিরোধী শিবিরেরই নেতা ছিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসে সোমেন মিত্রর বিরোধী শিবিরের নেতা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন যে কংগ্রেসের কিছু নেতা যারা প্রদেশ কংগ্রেস চালাচ্ছে তারা বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে চলছে। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। ওই 1997 সালের ডিসেম্বরেই মুকুল রায়, তখন মমতা শিবিরের বড় নেতা, তার উদ্যোগে নির্বাচন কমিশনের কাছে নতুন দলের দরখাস্ত জমা পড়ে। নতুন দলের দরখাস্ত করতে গেলে 100 জন ভোটারকে সই করতে হয়। সেই সই মুকুল রায় প্রথম সই করেছিলেন এবং সেই ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নামে নতুন দলের দরখাস্ত জমা পড়ে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নতুন দল গঠনে সায় দেয় এবং 1998 সালের 1 জানুয়ারি দিনটিকে নতুন দল গঠনের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে 1 জানুয়ারি তারিখটিতে তৃণমূল কংগ্রেসের জন্ম তারিখ হিসেবে পালন করা হয়। এখন আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইব, কংগ্রেসের একটি কর্মী সমাবেশে
প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন 1997 সালের 21শে ডিসেম্বর সীতারাম কেশরীর নির্দেশে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছিল তার প্রায়শ্চিত্ত আজও করে চলেছে কংগ্রেস কবে যে খাদ থেকে উঠে আসবে সেটা এখনো স্থির নয় এবং সেদিনের সেই সিদ্ধান্ত ভুল ছিল, এটাই প্রদীপ ভট্টাচার্যের মূল্যায়ন। আপনি কিভাবে দেখছেন এই বক্তব্যকে? প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস আরেকটি দলের গুরুত্বপূর্ণ নেতা, তিনি কি বলবেন বা কি ভাববেন সেটা তার ব্যাপার, তবে তার যে উপলব্ধি সেটা সঠিক। মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে দেবার পর পশ্চিমবাংলায় কংগ্রেসের তাৎপর্য শেষ হয়ে গিয়েছে, সেটা এতদিন পরে 12 বছর রাজ্যসভায় কাটাবার পর প্রদীপবাবু উপলব্ধি করেছেন। সেটা এত দেরিতে কেন করলেন, এটাই প্রশ্ন। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে সেই সময় তো আপনিও তো কংগ্রেসে ছিলেন, সেই সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একদল কংগ্রেসের একাংশ দূরত্ব বজায় রাখছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এই বামফ্রন্টকে সরাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ভুগছিল কংগ্রেসের একাংশ। এই ভুলটা বোঝার জন্য এতগুলো বছর সময় লেগে গেল, আজকে দাঁড়িয়ে সেই সংশয়টাকে কিভাবে দেখছেন? সেই সময় একটা সেন্টিমেন্ট ছিল যে কংগ্রেস যেহেতু এরেন্ট পার্টি, কংগ্রেসে থাকবো, কিন্তু সেটা পরে আমি অন্তত পরে রিয়েলাইজ করছি যে জনতাকে বাদ দিয়ে পার্টি নয়, জনগণ মমতা ব্যানার্জির সাথে তার সাথে যেতে হবে। সৌগত বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আপনার অবশ্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে দেখছেন সৌগত দা যে কথা বলছেন যে সেই সময় দাঁড়িয়ে এই বিষয়টিকে বোঝা বা এই যে দূরদৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে চলছেন সেই পথে চললেই বামফ্রন্টকে সরানো সম্ভব হবে, অর্থাৎ অতটাই আক্রমণাত্মক আন্দোলন গড়ে তুলতে পারবে, সেই দূরদৃষ্টি কি সেই সময় তাহলে সোমেন মিত্র নেতৃত্বাধীন যে কংগ্রেস বাংলায় ছিল তাদের কি সেটা ছিল না? দেখুন, সোমেন মিত্রকে প্রদীপ ভট্টাচার্য ঠিক দায়ী করেননি, যদিও আমাদের এতদিনের ধারণা ছিল যে সোমেন মিত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছিলেন অন্তত রাজ্য কংগ্রেসে। কিন্তু আজকে প্রদীপবাবু যা বলেছেন তার অর্থ হচ্ছে সোমেন মিত্রকে চাপিয়ে দেওয়া হয়েছিল সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সীতারাম কেশরী সভাপতি তখন সর্বভারতীয় কংগ্রেসের, তাদের পক্ষ থেকে, অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্ভবত এটাই প্রদীপ ভট্টাচার্য বলতে চেয়েছেন, কেননা তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 97 সালের আগস্টে এআইসিসি মিটিং বয়কট করে বাইরে এসে সমাবেশ করাটা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব ঠিকভাবে নেননি। এখন প্রশ্ন উঠছে অঙ্কুর, যে হঠাৎ আজকে প্রদীপ ভট্টাচার্য এই কথা বলতে গেলেন কেন? আমরা জানি যে অধীর চৌধুরী যতদিন কংগ্রেসের সভাপতি ছিলেন প্রদেশ কংগ্রেসের, ততদিন পর্যন্ত কংগ্রেসের একটা বিশেষ ভূমিকা ছিল, সেটা হচ্ছে সমস্ত প্রশ্নে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা। সম্প্রতি অধীর বাবুকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় অন্য নেতাকে, শুভঙ্কর বাবুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কি প্রদেশ কংগ্রেস তার এই কবছরের যে চলার পথ, অর্থাৎ বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করে তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করা, নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার এই যে কয়েক বছরের যে পথ চলা, সেটাকে কি সমালোচনা করছেন প্রদীপ ভট্টাচার্য? প্রদীপ ভট্টাচার্য কি এমন ইঙ্গিত দিতে চাইছেন যে তাহলে কংগ্রেসের রাস্তা এখন আবার নতুনভাবে ভাবতে হবে? তাহলে কি কংগ্রেস নতুন করে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সমঝোতা করতে চাইছেন? এবং সেক্ষেত্রে যদি কংগ্রেসের প্রদেশ কমিটি বা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সেই রকম ইঙ্গিতে সায় দেন, তাহলে তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া হবে ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু উঠছে। আমরা দেখলাম সম্প্রতি হয়ে যাওয়া রাজ্যের যে 6টি বিধানসভা উপনির্বাচন,
সেই 6টি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের সাথে কংগ্রেসের কোনো সমঝোতা হয়নি। 6টি আসনেই বামফ্রন্টও প্রার্থী দিয়েছে বা বামফ্রন্ট কোনো প্রার্থীকে সমর্থন করেছে, আবার 6টি আসনে কংগ্রেসও প্রার্থী দিয়েছে। সুতরাং কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি, তৃণমূল এই চতুর্মুখী লড়াইয়ে তৃণমূল সবকটা আসনেই জয়লাভ করেছিল। সুতরাং দেখা যাচ্ছে যে বামফ্রন্টের সঙ্গে যে ঘনিষ্ঠতা গড়ে উঠবার একটা রাস্তা চলা হয়েছে, সেই রাস্তার থেকে যেন কিছুটা সরে আসা হচ্ছে। অধীর চৌধুরীর যে রাস্তা, সেই রাস্তার থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত কিন্তু ওই উপনির্বাচনগুলোতেই মিলেছিল। এখন যদি প্রদীপবাবু নতুন করে মমতাকে বহিষ্কার করার ঘটনার মূল্যায়ন করে সে ব্যাপারে ক্ষমাপ্রার্থী হন প্রকৃতপক্ষে, তিনি বলছেন যে সেই ভুলের প্রায়শ্চিত্ত আজকেও করে যেতে হচ্ছে কংগ্রেসকে, তাহলে কি প্রদীপবাবু নতুন কোনো ইঙ্গিত দিচ্ছেন? তাহলে কি প্রদেশ কংগ্রেস বা সর্বভারতীয় কংগ্রেসের মধ্যে নতুন কোনো চিন্তা আসছে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এ রাজ্যে বিজেপির বিরোধিতাও করা যাবে না, রাজনীতিও ভালো করে করা যাবে না, সুতরাং তৃণমূল কংগ্রেসের কাছে যেতে হবে, তৃণমূল কংগ্রেসের কথা মানতে হবে, এই ধরনের চিন্তা কি কংগ্রেসের মধ্যে আসছে? সেই প্রশ্নও কিন্তু অঙ্কুর গুরুত্বের সঙ্গে উঠে আসছে আমাদের সামনে। আশিস দা, আপনি যে কথা বললেন, যদি আর তবের কথা মাথায় রেখেই বলছি, রাজনীতি তো একটা সম্ভাবনার খেলা, ফলে সেই জায়গা থেকে যদি কংগ্রেস আজকে কাছাকাছি যাওয়ার কথা পুনর্বিবেচনা করে, তাহলে কি কংগ্রেসের অস্তিত্বটাই কি থাকবে, নাকি কংগ্রেস কার্যত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার পরিস্থিতি হবে? দেখুন, 2009 সালে বামফ্রন্ট তখন ছিল, তখন যে ভোট হয়েছিল লোকসভা ভোট, সেই ভোটে এরাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়েছিল। তারপরে সেই জোট খুব ভালো ফলাফল করেছিল, বামফ্রন্ট কম আসন পেয়েছিল, এই জোট বেশি আসন পেয়েছিল। তারপরে 2011 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনেও কংগ্রেস এবং তৃণমূল জোট বেঁধে করেছিল এবং সেই জোট জয়ী হয়েছিল, কংগ্রেসও বেশ কিছু আসন জিতেছিল। এরপরে যখন কেন্দ্রে মনমোহন সিংহের সরকার কতগুলো জনবিরোধী সিদ্ধান্ত নেবার দিকে যায়, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বাড়ানো, রান্নার গ্যাস কটা পেতে পারবে একটা পরিবার, তার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া ইত্যাদি ইত্যাদি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেন এবং বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকার ছেড়ে দেয়। আবার এরাজ্যেও তার জবাব দিতে এরাজ্যের কংগ্রেস নেতারা মমতার সরকার থেকে সরে আসেন এবং তখন থেকে তৃণমূল কংগ্রেসের একার সরকার চলেছে। এখন যদি ইতিহাসের দিকে ফিরে দেখা যায়, 2009 সালে এবং 2011 সালে কংগ্রেস যত বড় ছিল, আজকে কি তার একটা ভগ্নাংশ রয়েছে? যখন একসাথে ছিল তখন যা ছিল, আজকে একলা চলে, সেই 2013 সাল থেকে একলা চলছে কংগ্রেস এরাজ্যে। 10-11 বছর হয়ে গেল, কংগ্রেস তো প্রতিদিন ভেঙেছে। সুতরাং কংগ্রেসের আর ভাঙার বা ছোট হওয়ার কতটুকু অবশিষ্ট আছে? সুতরাং কংগ্রেস হয়তো এরাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এখন তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিছু ইঙ্গিত পাঠাচ্ছেন, কিছু বার্তা পাঠাচ্ছেন। তারই একটা প্রতিফলন হয়তো দেখলাম যে সেই সোমেন মিত্রর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে প্রদীপ ভট্টাচার্য সোমেন মিত্রর নেওয়া সিদ্ধান্তের জন্য দুঃখ করছেন, প্রায়শ্চিত্তের কথা বলছেন, ভুলের কথা বলছেন। সোমেন মিত্রর মূর্তি উদ্বোধন উপলক্ষে এরকম কথাটা বলা, সেটা কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যবাহী। আমাদের এটাও মনে থাকবে যে সেই খোদ সোমেন মিত্রও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছিলেন এবং 5টি বছর তিনিও লোকসভার সাংসদ ছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ। সুতরাং রাজনীতিতে তুমি যেটা বললে সম্ভাবনার শিল্প, যেটা বাস্তব সেদিকেই জল গড়াবে। প্রদীপ ভট্টাচার্যর কথার পরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা বা দুটো দলের কাছাকাছি আসবার কোনো সম্ভাবনা তৈরি হয় কিনা সেটা দেখতে হবে। আমাদের এটা মনে আছে যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো চেয়েছিলেন যে কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হোক। 2021 সালে নয়, 2024 সালেও সেরকম সম্ভাবনার কথা উঠেছিল, কিন্তু কংগ্রেস তখন সেই পথ পরিহার করে। কংগ্রেস বামফ্রন্টের সঙ্গেই যাবার
বা তা নিজের স্বাধীনভাবে লড়বার সিদ্ধান্ত বজায় রাখে। এখন কি তাহলে সেখান থেকে প্রদেশ কংগ্রেস সরে যাচ্ছে? সেই ব্যাপারগুলোই কিন্তু সামনে আসছে। অঙ্কুর, আরেকটা বিষয় জানতে চাইবো আজকে আশিসদা আপনার কাছে। সেই সময় কেন্দ্রীয় নেতৃত্বে সীতারাম কেশরী, তার কথায় সোমেন মিত্র, যদি আমরা প্রদীপ ভট্টাচার্যের কথা মেনে নিই, তার কথায় সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করছেন। আর গত কয়েক মাস আগেই আমরা দেখেছি প্রদেশ তখন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি মমতা বিরোধী কথা বলছেন, আর কেন্দ্রের কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলছেন। এই যে বৈপরীত্য, দুটো সময় দুরকম, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আশিসদা আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রবীণ নেতা, কংগ্রেসের কর্মী সমাবেশে দাঁড়িয়ে বলছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের বহিষ্কার করা ভুল ছিল, যার মাসুল আজকেও গুনতে হচ্ছে কংগ্রেসকে। কবে খাত থেকে উঠে আসবে দল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কিভাবে দেখছেন প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্যকে? এটা কি কংগ্রেসের বক্তব্য? হ্যালো, হ্যাঁ, শুভঙ্কর দা শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে দার্জিলিং পার্টি অফিসে আছি। তো আমি প্রদীপদার সঙ্গে যোগাযোগ করে প্রদীপদাকে পাইনি। আমি প্রদীপদার সঙ্গে কথা বলে আমি বিষয়টি সম্পর্কে বলতে পারবো, আলোকপাত করতে পারবো। আমি প্রথমে জানি উনি কি বলেছেন, শুনে নিয়ে তারপরে আমি মন্তব্য করতে পারবো। আমরা আপনাকে কর্মী সমাবেশের বক্তব্য শোনাতে পারি শুভঙ্কর দা, আপনি কি এই মন্তব্যকে সমর্থন করেন? এটা কি দলের বক্তব্য? আমি কোনো বক্তব্য শুনতে চাই না। আমি প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলে তারপরে বলতে পারবো, যেহেতু আমি দার্জিলিং এ আছি পার্টি অফিসে। এই যখন এই কথা বলেছেন তখন উনি আপনি তো সেই মঞ্চে আপনিও উপস্থিত ছিলেন। আমি কি কথা বলেছেন আমি জানি না। এই মঞ্চে তো আপনি উপস্থিত ছিলেন শুভঙ্কর দা। সেই কথা জেনে আমি বলবো। আপনি তো এই মঞ্চে উপস্থিত ছিলেন শুভঙ্কর দা, আপনাকে দর্শক দেখতে পাচ্ছে। শুভঙ্কর দা শুনতে পাচ্ছেন? শুভঙ্কর সরকারকে এই মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি এই মঞ্চে উপস্থিত ছিলেন। আমরা তাকে বলেছিলাম যে ঠিক কি বলেছেন প্রদীপ ভট্টাচার্য সে কথা শোনাবো, যদিও তিনি তার বক্তব্য শুনতে চাননি দ্বিতীয়বার। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আশিস দা। আপনাদের জানিয়ে রাখি, প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে এই মুহূর্তে কংগ্রেস যে অস্বস্তিতে, তাতে আর কোনো সন্দেহ রইল না।